ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক আপনাদের সাথে থাকবো। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, নিয়ে যাচ্ছি পুরো খবরে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। চাকরির শেষের পর এককালীন বড় অঙ্কের অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে না সর্বজনীন পেনশনের নতুন স্কিম প্রত্যয়ে। সেই সংস্কারকে বৈষম্যমূলক দাবি করে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং কর্মচারীরা। তবে পেনশন কর্তৃপক্ষ বলছে, এককালীন সুবিধা বাতিল হলেও মাসিক পেনশনের পরিমাণ বাড়ছে প্রায় 3 গুণ। একই নিয়মে আনা হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকেও। আর এক্ষেত্রে সমতা নিশ্চিতের তাগিদ দেন অর্থনীতিবিদরা। রাকিব হোসেনের রিপোর্ট। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে অচল দেশের ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়। সরকারের এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক দাবি করে আন্দোলনে শিক্ষক কর্মচারীরা। সেজন্য মোটা দাগে সামনে আনা হচ্ছে এককালীন বিশাল অর্থপ্রাপ্তি, প্রতি বছর ৫% হারে পেনশন বৃদ্ধি ও নমিনির আজীবন পেনশন সুবিধা বাতিলের বিষয়টি। আমরা এককালীন ৮০ লক্ষ টাকা পেতাম, সেটা এখন আমরা পাবো না। তারপর আমাদের 3টা বোনাস ছিল, ঈদের 2টা, প্রত্যেক স্কিমে কিন্তু ওরা ক্লিয়ার অনেক কিছু বলেও নাই, মনে হয় যেন সবকিছু তাদের ভিতরে রেখে দিচ্ছে সরকার গেজেট প্রজ্ঞাপন দিয়ে। তবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে এটি বৈষম্য নয়, বরং নতুন স্কিমে মাসিক পেনশনে টাকার পরিমাণ বেড়ে হবে প্রায় 3 গুণ। মিলবে করমুক্ত সুবিধা, যদিও কাটা হবে মূল বেতনের 10% পর্যন্ত। আমরা কিংবা বিশ্ববিদ্যালয়ের টিচার যাই বলি না কেন, যারা এখন চাকরিতে আছেন তাদের কোনো সুবিধাই কাটেল করা হয়নি। সুতরাং এখানে বৈষম্যের কোনো সুযোগ আছে বলে আমি মনে করছি না। শুরুতে পেনশন সুবিধা নেই এমন জনগোষ্ঠীর জন্য সর্বজনীন পেনশনের কথা বলা হলেও ধীরে ধীরে সিদ্ধান্তে বদল আনছে সরকার। চলতি অর্থবছর থেকে প্রত্যয় নামক নতুন স্কিমে যুক্ত করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্তদের। একইভাবে আগামী বছর থেকে সেবক নামের আরেক স্কিমে অন্তর্ভুক্ত করার কথা পুরোপুরি সরকারি চাকরিজীবীদেরও। সেক্ষেত্রে সুযোগ সুবিধায় সমতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। সরকারের উদ্দেশ্য হলো স্মার্ট বাংলাদেশে সবাই যাতে একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে। সরকারি যেসব সংস্থা আছে, বিশ্ববিদ্যালয় আছে, ওখানে অন্যান্য ইনস্টিটিউশন আছে, ওদের সমানভাবে ট্রিটমেন্ট করা। সেখানে তো আবার বৈষম্য থাকলে নিশ্চয়ই আপত্তি আসবে। নতুন করে সর্বজনীন পেনশনের আওতায় আসছে বাংলাদেশ ব্যাংক, রপ্তানি উন্নয়ন ব্যুরো, পেট্রোবাংলা, বিএসটিআই, পাবলিক বিশ্ববিদ্যালয় সহ 403টি প্রতিষ্ঠান। এর মধ্যে 313টি প্রতিষ্ঠানে এতদিন ছিল না পেনশন সুবিধা। যে 90টিতে ছিল, এর মধ্যে 55টি বিশ্ববিদ্যালয়। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার ব্যাংকগুলোর সাথে লেনদেন করতে পারছে না বাংলাদেশ, যার ফলে জমে যাচ্ছে রূপপুর প্রকল্পের ঋণের সুদের বকেয়া, যা থেকে তৈরি হচ্ছে নতুন জরিমানা। এমন অবস্থায় সুদের অর্থ নতুন প্রকল্প বা শেয়ার বাজারে বিনিয়োগের প্রস্তাব করেছে বাংলাদেশ, যদিও তা জুৎসই মনে করছেন না অর্থনীতিবিদরা। ইমদাদ হকের রিপোর্ট। এককভাবে বিদেশি ঋণের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, যাতে ভর করে পারমাণবিক বিদ্যুতের খাতায় নাম লেখাচ্ছে বাংলাদেশ। তবে বিপত্তি রাশিয়ার ঋণ নিয়ে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রাশিয়ান ব্যাংকের সাথে লেনদেন করা যাচ্ছে না, পরিশোধ করা যাচ্ছে না ঋণের কিস্তি। ফলে বকেয়া সুদ, কমিটমেন্ট ফি আর বিলম্ব জরিমানা নিয়ে জমে গেছে প্রায় $600 মিলিয়ন, যা থেকে আসছে 2.4% হারের নতুন জরিমানা। এই অর্থ পরিশোধ নিয়ে বিপাকে বাংলাদেশ। এখানে অসুবিধাটা হচ্ছে এই যে আমরা ইনভেস্ট করতে পারি, কিন্তু একটা সময় তো এটাকে আমাদেরকে ফেরত দিতে হবে। কাজে সেই পথটা কিন্তু এখন আমরা জানি না, এটা একটা সমস্যা। আর দ্বিতীয় আরেকটি ব্যাপার হচ্ছে যে এরকম হতে পারতো যে আর একটা প্রজেক্টে ইনভেস্ট করলে ওইটা যদি রাশিয়া গ্র্যান্ট হিসেবে দেয়, আমাদের যদি কোনো সময় এটা না দিতে হয় ফেরত, তাহলে সেটা একটা মেকানিজম হতে পারে আর কি। এমন অবস্থায় দেশটির কাছে নতুন প্রস্তাব, বকেয়া ওই অর্থ বাংলাদেশের নতুন প্রকল্প বা শেয়ার বাজারে বিনিয়োগ, কিংবা রাশিয়া আমদানি করতে পারে সেই অর্থের সমপরিমাণের পণ্যও। এ বিষয়ে রাশিয়ার মন্তব্য আসতে পারে ইআরডির সঙ্গে আগামী বৈঠকে। তবে তা কতটুকু স্বস্তি দেবে বাংলাদেশকে, সেই প্রশ্ন রয়ে যাচ্ছে। রাশিয়ার যদি এই প্রস্তাব হয়, আমি তো এটা ভালো মনে করছি যে আচ্ছা ঠিক আছে, আমাদের তো প্রয়োজন আছে। তবে এই ঋণের
যতটুকু আমরা জানি যে ঋণের ইয়েটা ইন্টারেস্ট রেটটা একটু খুব বেশি আছে। যে ঋণগুলো আমরা স্থগিত করছি তার উপরে তো দণ্ড সুদ দিতে হবে। দণ্ড সুদ দিতে হলে তো সেটার জন্য আরও মূল্য বাড়তে থাকবে। উপরন্তু এই সমস্ত অনাদায়ী ঋণগুলো আমাদের যে দেশের যে হিসাব নিকাশ আছে সেখানে থেকে যাবে এবং বাইরের লোকেরা, বিদেশি বিনিয়োগকারীরা, সাহায্যদাতারা, বাজার ক্রেতারা তারা দেখতে পাবেন যে আমরা এরকম একটি ঋণে ভারাক্রান্ত অবস্থায় আছি। রূপপুর প্রকল্পে সুদ পরিশোধ ছাড়াও এই প্রকল্পের ঋণের প্রথম কিস্তির $12.5 বিলিয়ন পরিশোধের সময় 2027 সালের পরিবর্তে 2029 পর্যন্ত বৃদ্ধির আবেদনও করেছে বাংলাদেশ। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। দাম নিয়ন্ত্রণে সারা দেশে ভোক্তা অধিদপ্তরের অভিযানের পরও লাগামহীন ডিমের বাজার। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 160 টাকা পর্যন্ত। আর বৃষ্টির অজুহাতে বাড়তি রয়েছে সবজির দামও। দুর্মূল্যের বাজারে তাই দিশেহারা দশা সীমিত আয়ের মানুষজনের। যখন যে নিত্যপণ্যের দাম বাড়ে টনক নড়ে ভোক্তা অধিদপ্তরের। মাসখানেক ধরে ডিমের দাম লাগামহীন। এর লাগাম টেনে ধরা যায় কিনা সে চেষ্টায় রাজধানীর কয়েকটি ডিমের আড়ত ও দোকানে যান ভোক্তা অধিদপ্তরের প্রতিনিধিরা। কেনার রসিদ না থাকা ও বাড়তি দামে বিক্রি করায় কয়েকজন দোকানিকে করা হয় জরিমানা। আমি 54,652 ডিম কিনলাম, আমি কয়টা ডিম বিক্রি করছি এটা একটু দেখেন, ওনারা এটা দেখতে রাজি না। যে মূল্য তালিকা প্রদর্শন করেছেন 10 টাকা 80 পয়সা প্রতি পিস লাল ডিম, কিন্তু উনি এই মূল্য অতিক্রম করে 10 টাকা 90 পয়সা দরে ডিম বিক্রি করেছেন। সেই প্রমাণ আমরা ওনার ভাউচারে পেয়েছি এবং সেই প্রেক্ষিতে ওনাকে 10 টাকা জরিমানা আরোপ আদায় করা হয়েছে। তবে এমন তথাকথিত অভিযানের কোনো সুফল বাজারে নেই বললেই চলে। তেজগাঁওয়ের এই অভিযান স্থলের আশপাশ সহ রাজধানীর বিভিন্ন জায়গায় 1 ডজন ডিম বিক্রি হচ্ছে গড়ে 145 থেকে 150 টাকার উপরে। ফল যা হবার তাই। ঊর্ধ্বমূল্যের বাজারে যাদের পাতে মাছ মাংস জুটে না, ডিমের উপর যাদের ভরসা করতে হয় তারা আমিষ খাওয়া বলতে বসেছেন। ডিমের দাম এখন যেটা আছে, এখন আমাদের করার ক্ষমতার একটু ঊর্ধ্বে। 110 থেকে 120-এর মধ্যে হলে আমরা মোটামুটি সাধারণ জনগণ কিনে খাইতে পারি। আমরা জানি গতকালকে বাড়ছে 10 টাকা, আজকেও বাড়ছে 10 টাকা। বহুত কষ্টে টিকে আছে। দেখা গেছে ডিম খাইতে পারতেছি না। মাছের দাম হইল 300-350 টাকা কেজি। ডিম ছাড়া নিত্যপণ্যের মূল্য নিয়েও নাভিশ্বাস দশা সাধারণ মানুষের। সপ্তাহ ব্যবধানে রসুনের দাম কিছুটা কমলেও শতক ছুঁয়েছে পেঁয়াজের কেজি, আর 60 টাকা গুনতে হচ্ছে প্রতি কেজি আলুতে। আমাদের চলে আসলে লোন করে, মানে দিনের মাসের প্রথমে আমরা কিস্তি মিস্তি শোধ করে ফেলি, পরে লোন করে চলতে হয়। এই তারপর না চলে তো উপায় নেই, মেনে তো নিতে হইতেছে। তাছাড়া কি কেউ কোনো প্রতিবাদ আছে? কিছু তো নাই, সব নীরব। বাজারে 1000 টাকা নিয়ে আসলেই পেঁয়াজ কিনলেই শেষ, রসুন মরিচ এইসব তো কেনাই যায় না। নতুন অর্থ বছর শুরু হলেও চাল, ডাল, চিনি, তেল সহ 28টি নিত্যপণ্যের উৎসে কর কমানোর প্রভাব নেই বাজারে। বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। চলতি মাসের 15 তারিখের পর দেশ জুড়ে চলমান গ্যাস সংকট কমে যাবে বলে আশা করছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি দাবি করেন, ঝড় বৃষ্টি এবং বন্যার কারণে দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। সুনীল অর্থনীতি নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, একটি এফএসআরইও ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাসের সরবরাহ কিছুটা কমেছে, আর এতে কিছু কিছু এলাকায় বিদ্যুতের ঘাটতিও দেখা দিয়েছে। এর আগে সেমিনারে সমুদ্রকে কেন্দ্র করে দেশের জ্বালানি খাতের মহাপরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। ধাপে ধাপে কয়লা, এলএনজি এবং এলপিজি টার্মিনালের কথা জানান তিনি। আমাদের একটা এফএসআরইও নাই, অর্থাৎ 500 MMCF গ্যাস কিন্তু আমরা দিতে পারছি না। এটা গত মাস থেকে শুরু হয়ে গেছে। তা আমরা আশাবাদী যে এই মাসের 15 তারিখের পর থেকে গ্যাসের অবস্থাটা স্বাভাবিক হয়ে আসবে। তবে এই যে শর্টেজটা আমরা ম্যানেজ করার চেষ্টা করতেছি। আমাদের গ্যাস দিয়ে পাওয়ার প্ল্যান্ট চালাতে হচ্ছে, বাসা বাড়িতে গ্যাস দিতে হচ্ছে। প্রতি ইউনিট $13.55 দরে 1 কার্গো এলএনজি কিনছে সরকার, যার যোগানদাতা মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি। এতে মোট ব্যয় হবে 609.27 কোটি টাকা। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া 444.85 কোটি টাকা ব্যয় সিলেট 11 এবং রশিদপুর 13 নম্বর কূপের উন্নয়ন এবং অনুসন্ধানে সিনোপ্যাক ইন্টারন্যাশনালের সাথে চুক্তি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এর বাইরে রাশিয়া ও সৌদি আরব থেকে মোট 70,000 টন সার কেনার প্রস্তাব অনুমোদিত হয়।
এদিনের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান আয়োজনের বিষয়েও নীতিগত অনুমোদন দেওয়া হয়। আগামী 5 জুলাইয়ে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। সমুদ্র অর্থনীতির সুফল পেতে বাংলাদেশকে অন্য দেশগুলোর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে সামনে এগোতে হবে বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম। সকালে ব্লু ইকোনমি নিয়ে আন্তর্জাতিক সেমিনারে তিনি বলেন, শুধু বিনিয়োগ না, কারিগরি জ্ঞান এবং অভিজ্ঞতা বিনিময় নিয়েও ভাবতে হবে। তিনি জানান, দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা রাখতে পারে বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা। সুযোগ আছে নতুন কর্মসংস্থান সৃষ্টিরও, আর সেজন্য দেশি বিদেশি অংশীদারিত্ব এবং বিনিয়োগ বাড়ানো জরুরি। তিনি বলেন, এরই মধ্যে ডেল্টা প্ল্যানের আওতায় সে কাজ শুরু করেছে সরকার। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন, সমুদ্র নিয়ে গবেষণা বাড়াতে হবে। তার মতে, মাতারবাড়ির সমুদ্র বন্দরকে কাজে লাগাতে পারলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য কেন্দ্র হতে পারে বাংলাদেশ। অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। Realizing the full potential of the blue economy requires a concerted effort. It demands strategic investments, infrastructure, technology, and human capital. Rest assured, from ADB side, we'll provide government with the needed support. Let's learn along the way. We'll be there with you along the way, as long as it takes. We'll see more productive progress down the line in this area. প্রথমবারের মতো প্রণীত হলো জাতীয় লজিস্টিক নীতি, যাতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে নৌখাত। সংশ্লিষ্টরা বলছেন, অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যের পণ্য পরিবহনে এই খাতের যে ভূমিকা, তাতে ব্যাপক উন্নয়ন প্রয়োজন। নতুন নীতির আলোকে নৌখাতের সাথে আনুষঙ্গিক খাতগুলোকেও দেশি বিদেশি বিনিয়োগ আর সেবা নিশ্চিত হলে ঘটবে বৈপ্লবিক পরিবর্তন। ফখরুল ইসলামের রিপোর্ট। 2018 সালে বিশ্বব্যাংকের লজিস্টিক্স পারফরমেন্স র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল 100। গেল বছর যা উন্নীত হয় 88-তে। তবে এ খাতে অগ্রগতি হলেও ছিল না কোনো নীতি। এ খাতের দ্রুত অগ্রগতি এবং রূপকল্প 2041 অনুযায়ী সম্প্রতি প্রথমবারের মতো লজিস্টিক্স নীতি প্রণয়ন করেছে সরকার, যাতে অন্তত 23 ধরনের পরিষেবার কথা বলা হয়। এর অন্যতম নৌখাত। বহির্বাণিজ্যের 90% বেশি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, যার সহযোগী 21 বেসরকারি আইসিডিতে শতভাগ রপ্তানি পণ্য কন্টেইনার জাতকরণ আর 38 ধরনের আমদানি পণ্য খালাস হয়। লজিস্টিক্স নীতিতে নৌখাতের এইসব পরিষেবাকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। বন্দরকে কেন্দ্র করে কিন্তু বাকি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়, রোড কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি, অন্যান্য রিভার কানেক্টিভিটি, ইন্টারল্যান্ড যে কানেকশনগুলো, এইগুলো সব ডেভেলপ করে। সেই জায়গায় আমি বলতে চাই যে লজিস্টিক প্ল্যান যেটা আমাদের করা হয়েছে, 4টা পোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রেগুলেটরি যে অথরিটিগুলো আছে তাদের যে ঘাটতিগুলো আছে, জাতীয় লজিস্টিক্স কমিটিকে সরাসরি বলতে পারবো যে আমাদের এই সেক্টরগুলোতে বা এই জায়গাতে আমাদের উন্নয়নের প্রয়োজন আছে। বন্দর সেবা নিশ্চিতে অংশীজনদের নির্বিঘ্ন অংশগ্রহণ জরুরি। প্রয়োজন ব্যাপক দেশি বিদেশি বিনিয়োগেরও লজিস্টিক্স নীতিতে যা উল্লেখ আছে। লজিস্টিক পলিসি যদি না থাকে, যার যেমন ইচ্ছা তেমন করে লজিস্টিক ইউনিটগুলি যদি ডেভেলপ হয়, তাহলে কিন্তু পরবর্তীতে যে লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি বাধা বিঘ্ন হবে। বন্দরে যদি সামর্থ্য না থাকে সেই মালগুলো আনলোড করে তার হেফাজতে নেওয়ার, তাহলে তো গাড়িটার আনলোড হলো না। এই গাড়িগুলো কোথায় রাখবে সেটারও হয়তো সেরকম ব্যবস্থাপনা নাই, ফলে নানা রকমের যানজটও সৃষ্টি হলো। অংশগ্রহণ কমে গেল, কমে যাওয়ার ফলে গাড়ির দাম বেড়ে গেল। সরঞ্জাম দিয়ে দরকার, ইকুইপমেন্টগুলো দরকার, সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণে নাই। তো আমাদের বিদেশিরা যদি এই জায়গাগুলোতে এগিয়ে আসে, বাংলাদেশের কারোর সাথে সহযোগিতা করে কিংবা নিজ উদ্যোগে যদি আসে, তো তাদেরকে একটা গাইডলাইন যদি সুনির্দিষ্টভাবে দেওয়া থাকতো যে তারা এইভাবে ইনভেস্ট করতে পারবে। কাঁচামালের উৎস থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া নিয়ে যে লজিস্টিক্স নীতি করা হয়েছে, তার বাস্তবায়নে বাড়বে সেবা, কমবে সময়, বলছেন খাত সংশ্লিষ্টরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 আরও একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24। দামের রেকর্ডের উচ্চতা ছুঁয়েছে যুক্তরাষ্ট্রের আবাসন খাত। চড়া সুদের হার আর চাহিদার তুলনায় অপর্যাপ্ত যোগানের প্রভাবে এক একটি বাড়ির গড় দাম ছাড়িয়েছে $4 লাখ পর্যন্ত। তাই বাড়ি কেনার স্বপ্ন আর পূরণ হচ্ছে না বেশিরভাগ সাধারণ কর্মজীবী মার্কিনীদের। চড়া সুদের হার আর চাহিদার বিপরীতে অপর্যাপ্ত যোগানের দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রে আকাশ ছুঁয়েছে বাড়ির দাম। ফলাফল, বাড়ি কেনার সক্ষমতা তলানিতে ঠেকছে দেশটির বাসিন্দাদের। স্বপ্নই থেকে যাচ্ছে প্রথমবার বাড়ি কেনার স্বপ্নে বিভোর মার্কিনীদের। টানা 11 মাস দাম বাড়ার পর মে মাসে দেশটিতে বাড়ির গড় দাম ঠেকেছে প্রায় $4,20,000, যা আগের বছর একই সময়ের তুলনায় প্রায় 6% বেশি। সম্প্রতি এই তথ্য জানিয়েছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর্স। এমনকি ব্যবহৃত পুরনো বাড়ির চাহিদা এবং দাম প্রায় 1 দশক ধরে নিম্নমুখী থাকার পর চলতি বছর বেড়ে গড়ে 4 লাখের বেশি হয়েছে। কিন্তু এমন দাম বৃদ্ধির কারণ কি? মূল্যস্ফীতি মোকাবিলায় ব্যাংক সুদের হার 23 বছরের সর্বোচ্চে নিয়ে গিয়েছে ফেডারেল রিজার্ভ, যার ফলে বেড়েছে বন্ধকে সুদের হারও। যেহেতু ফেডারেল রিজার্ভ চলতি বছর একবারের বেশি সুদের হার কমানোর আভাস দেয়নি, অর্থনীতিবিদদের ধারণা এবছর তা কোনোভাবে 6-এর নিচে নামবে না। অন্যদিকে গত 1 দশক ধরেই যুক্তরাষ্ট্রে চাহিদার তুলনায় বাড়ির সংখ্যা অপর্যাপ্ত, যদিও নতুন বাড়ি তৈরি হচ্ছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর্সের তথ্য মতে মে মাসে দেশটির আবাসন খাতে বিক্রয়যোগ্য বাড়ির সংখ্যা দাঁড়িয়েছে 1.5 মিলিয়ন, যা গত বছরের তুলনায় 18.5% বেশি। তবে এই বিপুল সংখ্যক বাড়িও চাহিদার সাথে পাল্লা দিয়ে জিততে পারেনি। ব্যাংক ঋণ করে বাড়ি কিনতে হলে মার্কিন ক্রেতাদের প্রাথমিকভাবে গড়ে পরিশোধ করতে হবে $1,27,000, যা সাধারণ একজন কর্মজীবী মার্কিনীর গড় বেতনের দ্বিগুণ। নুসরাত মৌমি, চ্যানেল 24। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এখনকার আয়োজন ছিল এটুকুই। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।